ওহু চোখে চশমা একটু উপরে ঠেলে কপালে হাত রাখে, দুশ্চিন্তায় ছায়া স্পষ্ট মুখে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে আসে হাসাহাসির শব্দ। ওহু ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়, ভ্রু কুচকে তাকায়, চিনে ফেলে তাদের ওহু। এরা তো সেই সিনিয়র মেয়েগুলো যারা অনেক মাস আগে আব্রু ভাইয়ের ফোন নম্বর জোগাড় করে দিতে অস্বীকার করায় ওহুকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল। সেই দিনই মেয়েগুলো হুমকি দিয়েছিল ওহুকে পরবর্তী পরীক্ষা দিতে দেবে না। সেই মেয়েদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে ঠোঁট বাঁকে তাচ্ছিল্যের সুরে আওড়ায়, কি ব্যাপার চুটকি, নিজের নাম খুঁজে পাচ্ছ না? আহারে, আমরা কি একটু খুঁজতে সাহায্য করব? সঙ্গে সঙ্গে বাকিরাও হেসে ওঠে। কজন ছেলে এসে দাঁড়ায় পাশে। লোকজন জমে ওঠে ঘটনাস্থলে, ভার্সিটির ক্যাম্পাসে। ওহু দাঁড়িয়ে থাকে নোটিশ বোর্ডের সামনে। ভেতরে ভয় চেপেছে। ওহুর মুখটা কঠিন হয়ে ওঠে, চোখের পেছনে জমে ওঠা জল লুকিয়ে রাখে। কাঁপতে থাকা কণ্ঠে ওহু প্রশ্ন ছুড়ে দেয়, তোমরাই তো করেছো এসব, তাই না? মেয়েগুলো একসাথে হেসে ওঠে। তীব্র বিদ্রুপে মুখ বাঁকিয়ে তারা ওহুর চারপাশে ঘুরতে থাকে। একজন এগিয়ে এসে চোখ রাঙিয়ে আওড়ায়, দেখি তো, বেশ স্মৃতিশক্তি ভালো তোমার, অনেক কিছু মনে আছে এখনো। শুনেছি তোমার মাথাটা নাকি সমস্যা হয়েছে, বাবার মৃত্যুর শোকে পুরোপুরি ভেঙে পড়ছো। ইস। আরেকজন ঠোঁট বাঁকিয়ে কণ্ঠে কটাক্ষ এনে বলে, আরে না না, ওর তো আগে থেকেই সমস্যা ছিল মাথায়, এবারে পাগল সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। প্রতিটা শব্দ যেন বর্ষার ফলার মতো গিয়ে বেঁধে ওহুর বুকের ভেতর। পাগল, এই অপবাদটা ওহুর আত্মাকে কাঁপিয়ে তোলে। সবাই তখন তাকিয়ে হাসে। ওহু নিজের মনেই প্রশ্ন করে নিজেকে, আমি কি সত্যি এতটাই অসুস্থ? আমি কি পাগল? ঠোঁট কাঁপে ওহুর, চোখের জল থামানোর আর সম্ভব হয় না। কাঁদে না সে, কেবল চোখ দিয়ে জল পড়ে। নিঃশব্দ কান্না, শব্দ করে কান্না করাও ভুলে গেছে এখন সে। পারো ছুটে এসে ওহুকে জড়িয়ে ধরে, মৃদু স্বরে বলে, উহু কাঁদিস না, সময় হলে ওদের দেখে নেওয়া যাবে, চল এখান থেকে, এখন চল। ঠিক তখনই এক মেয়ে কণ্ঠ চড়িয়ে হাঁক ছুড়ে দেয়, তোমার সেই হ্যান্ডসাম ভাইটাকে বলো এখানে আসতে, না হলে তোমার পরীক্ষায় বসা হবে না। কাল নোটিশ বের হবে আর একটা, তাতেও যদি তোমার নাম না থাকে। হাই, এই দেখো দেখো, কাঁদছে মেয়েটা। ওহু নিজেকে সামলে নেয় যতটা পারে, ঠোঁট কাঁপে, আওড়ায় ভীতু গলায়, উনি যদি এখানে আসেন তবে খুব খারাপ হবে, কাউকেই ছাড়বে না। তাদের মধ্যকার একজন হেসে বুলি ছুড়ে, আহা, আমরাও তো চাই উনি কাউকে না ছাড়ুক, বরং ধরে রাখুক আমাদের। তাদের সঙ্গে থাকা আরেকটা ছেলে জোরে জোরে হেসে হাঁক ছুড়ে, কি বলো, মেয়রের ছেলে পেয়েছে বুঝি, যে আমাদের মেরে চলে যাবে আর আমরা চুপ করে থাকবো? দেরি করো না, দেরি করো না, আমরা এবার যাই। এই চল সবাই। বলে আরও কিছু বিদ্রুপাত্মক টিপ্পণী ছুড়ে দেয় তারা। অতঃপর সেখান থেকে দল বেঁধে চলে যায়। চারপাশের মানুষজন কৌতূহল আর সংকোচ চেয়ে থাকি ওহুর দিকে। ওহু চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, যেন ইচ্ছে করছে মাটি ফুঁড়ে ভিতরে ঢুকে যেতে। ওহুর মাথা প্রচণ্ড ব্যথায় ভারী হয়ে আসে। পারো লোকজনকে ভিড় ঠেলে ওহুকে নিয়ে আসে মাঠে, সেখানে বসিয়ে দেয় ঘাসের উপর। ওহু চোখ থেকে চশমা খুলে নেয়, টিস্যু বের করে চোখের জল মুছে নেয়। ওহু কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে, চিন্তায় গাঢ় ছায়া পড়ে তার মুখে। কি করবে, কোন পথ নেবে, এই ভাবনায় ডুবে থাকে। হঠাৎ যেন নিজের ভেতর কোনো সিদ্ধান্তে উপনীত হয়। পারুর বলা কথা গেঁথে যায় মনে। উহু, আবরু ভাইকে ফোন কর, উনি এসে বুঝিয়ে দিক সবাইকে কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। চোখের কোণে জমে থাকা অশ্রু দ্রুত মুছে নেয় ওহু, মুখটা ধুয়ে ফেলে, কণ্ঠটা স্বাভাবিক করার চেষ্টা করে, যেন বুঝতে না পারে কিছুক্ষণ আগেও সে কেঁদেছিল। তারপর মোবাইলটা হাতে নেয়, কন্ট্রাক্ট লিস্টে আবরু ভাই নামে সেভ করে রাখা নাম্বারটা খুঁজে বের করে। এদিকে আবরু তখন খান মহলে নিজের রুমে ঘুমিয়েছিল। অফিসের কাজের চাপে গত রাত কেটেছে নিদ্রাহীন, তাই আজ আর অফিসে যাওয়া হয়নি। বিশ্রামের ঘোরে আবরু গভীর ঘুমে ডুবেছিল। হঠাৎ বালিশের পাশে রাখা ফোনটা বেজে ওঠে। প্রথমবার ফোনটা বেজে কেটে গেলেও আবরু তেমন গুরুত্ব দেয় না, ভাবে হামজা শেখ কিংবা তার পিএ জায়ান ফোন করেছে। কিন্তু পরপর দ্বিতীয়বার ফোন বেজে ওঠায় বিরক্তিতে ভ্রু কুঁচকে যায়। ধীরে ধীরে ঘুমের ঘোরে হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয় খুঁজে।
উদ্দেশ্য সাইলেন্ট করে রাখা। স্ক্রিনে চোখ যেতেই থমকে যায় আব্র। মাঝারি অক্ষরে লেখা আমার চন্দ্রবালা। আর স্ক্রিন জুড়ে ভেসে আছে কাঠবিড়ালির ছোটবেলার একটা হাস্যোজ্জ্বল ছবি। এক মুহূর্তে ঘুম উঠে যায় আব্রুর। ধপাস করে শোয়া থেকে বসে পড়ে। ওহু সাধারণত তাকে ফোন করে না, খুব দরকার না হলে তো নয়ই। ওহুর তো এখন ভার্সিটিতে থাকার কথা। ঝটকা দিয়ে উঠে বসে, কপালে উদ্বেগের ভাঁজ, চোখে অজানা আশঙ্কার ছায়া। মনের মধ্যে ছ্যাদ করে ওঠে। সাথে সাথে ফোন রিসিভ করে ফেলে আব্র। হতদন্ত হয়ে আওড়ায়। সরি, ঘুমেছিলাম তাই রিসিভ করতে পারিনি। কি হয়েছে রে? ওহু শান্ত কণ্ঠে বলে ছড়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। কিছু হয়নি, আপনি একটু আমার ভার্সিটিতে আসবেন এখন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখনই আসছি আমি। তুই আধ ঘন্টা অপেক্ষা কর। কিন্তু হঠাৎ ডাকলি কেন? কিছু হয়েছে নাকি? কেউ কিছু বলেছে তোকে? ওহু গলা খাটো করে, ঢুক গিলে হাঁক ছড়ে। না, কিছু হয়নি, আসুন আপনি। ততক্ষণে আব্র পালঙ্ক ছেড়ে নেমে গেছে। আব্র বুঝতে পেরেছে কিছু একটা গড়বড় আছে। ওহু কিছু না বললেও কণ্ঠে লুকানো উদ্বেগ তাকে দ্বাধায় ফেলেছে। তুই আমাকে কখনো অকারণে ডাকিস না ওহু। কি হয়েছে খুলে বল। আমাকে চিন্তায় ফেলছিস কেন? ওহু কপালে হাত দিয়ে ভাবে, এ মানুষটা নাছোড়বান্দা, কিছু না বললেই হবে না, তাই আংশিক ঘটনা খুলে বলে। আমার পরীক্ষা নিয়ে একটু ঝামেলা হয়েছে, আপনি আসুন, পরে বলছি। আর কথা বাড়তে না দিয়ে ফোনটা কেটে দেয় ওহু। আব্র ফোনটা পালঙ্কে ছুঁড়ে ফেলে দ্রুত তৈরি হতে থাকে। মনের ভেতর অজানা সংখ্যা, চিন্তায় দোলাচল। কপালের শিরাগুলো কেমন টান টান হয়ে ওঠে। দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। পরনে কালো প্যান্ট আর হাফ হাতার কালো শর্ট গেঞ্জি। পুনরায় পালঙ্ক থেকে ফোনটা তুলে নেয়। ড্রয়ার খুলে বাইকের চাবি আর হেলমেট বের করে। রুম থেকে বেরিয়ে গ্যারেজের দিকে হাঁটতেই পেছন থেকে আলিনা খান ডেকে ওঠেন। কোথায় যাচ্ছিস আব্র? নাস্তা করে তারপর যা। আব্র ততক্ষণে হেলমেট মাথায় চাপিয়ে নিচ্ছে। হাঁক দেয়। এখন সময় নেই আম্মা, ফিরে এসে খাবো। আব্র আর কথা না বলে আব্র বাইকে চড়ে বসে। গতি বাড়িয়ে ছুটে চলে সে। বাইকের স্পিড মিটারের কাটা 280 ছুঁই ছুঁই। শহরের পথ ভেঙে অর্ধ ঘন্টার রাস্তা সে 15 মিনিটে পেরিয়ে যেতে পারবে। ভেতরে ভেতরে আব্রর হৃদয় ধরফর করে উঠছে। ও বসে আছে ভার্সিটির মূল মাঠে। পাশে পারু। মেয়েটার মুখ বিবর্ণ, চোখের কোণে জমে আছে অশ্রুর ভাব। মাথা ব্যথায় কাতর হয়ে কপালে চেপে ধরে রেখেছে। যন্ত্রণার ভার আর সহ্য হচ্ছে না। মাঝে মাঝে কান্না চেপে রাখতে গিয়ে হঠাৎ হঠাৎ ফুপিয়ে ওঠে। ক্লাসে ঢুকেনি, এখন বিরতির সময় চলছে, তবে ওহুর মন একেবারেই বিচ্ছিন্ন এখন। সেই অপমানের দগদগে স্মৃতি জ্বলছে অন্তরে। পুরো ভার্সিটির সামনে তাকে পাগল বলে উপহাস করা হয়েছে, এমনকি সানক্রিটিস দেখানো পর্যন্ত নিয়ে কটাক্ষ করা হয়েছে। মেয়েগুলো এতটা নিচে নামবে ভাবতেও পারেনি। এসব কিছু ওহু বলতে চায় না আব্র ভাইকে। জানালে ব্যাপারটা আরও ছড়িয়ে পড়বে, জলঘোলা হবে, পুরো ভার্সিটি মাথায় তুলে ফেলবে, রক্ত ঝরবে কারো না কারো, এবং এর প্রতিক্রিয়া বড় চাচার কানে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তাই ওহু পারুকে আগে ভাগেই বলে দিয়েছে, আব্র ভাইকে কিছু বলা যাবে না। আব্র ভাই আসবেন দেখে সেখানেই অপেক্ষা করছে দুজন। সময় যেন এগোয় না। অবশেষে অপেক্ষার অবসান ঘটে। দূর থেকে দেখা যায় আব্র ভার্সিটির ভেতরে প্রবেশ করেছেন। আব্রকে দেখতে পেয়ে ওহু আর পারু উঠে দাঁড়ায়। কাঁধে ব্যাগ চাপে দুজনেই পা বাড়ায় আব্রুর দিকে। কাছাকাছি পৌঁছে ওহু পেছন থেকে ডাক দেয়, আব্র ভাই। ওহুর কণ্ঠ শুনেই আব্রু ফিরে তাকায়। চোখে চোখ পড়ে, কিন্তু মোটা ফ্রেমের চশমার আড়ালে লুকানো জল টের পায় না আব্রু। শুধু দেখে ওহুর মুখটা মলিন। তবে ওহুকে ঠিকঠাক দেখে হৃদস্পন্দন শান্ত হয়। কি হয়েছে বল এবার। ওহু মাথা নিচু করে বলে, আগামী সপ্তাহে আমাদের সেমিস্টার এক্সাম, অথচ আমার নাম নেই লিস্টে। আব্রু বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কেন? কোনো অনুপস্থিতি নাকি ভুলভাল কিছু করেছিস? ওহু গলা মেলায় শুকনো কণ্ঠে আওড়ায় নিচের দিকে চেয়ে, অনেক আগে আপনি যখন একবার ভার্সিটিতে এসেছিলেন আশরাফ ভাইয়ের সঙ্গে, তখন কিছু মেয়ে আপনাকে দেখে লাইক করেছিল। ওরা আমায় র্যাগ দিয়েছিল, আপনার নম্বর দিতে বলেছিল। আমি না করায় হুমকি দিয়েছিল।
যে আমার পরীক্ষা আটকে দেবে। আজ বুঝলাম তারা মিথ্যে বলেনি। আজ সকালে আবার ওদের দেখা পাই, তখন ওরা বলে আপনাকে আজই ভার্সিটিতে আসতে হবে, না হলে তারা সত্যি এক্সাম ব্লক করে দেবে। তাই আপনাকে ডেকেছি। সবটা এক নিঃশ্বাসে বলে ওহু একবার চোখ তুলে চায় আব্রুর দিকে। আব্রু চোখে মুখে রুদ্ধ বিস্ময় আর ক্রোধের মিশেল। চোখ দুটো জ্বলে উঠেছে, বোঝা যায় অন্তরের ভিতরে আগুন জ্বলছে। হঠাৎই গর্জে ওঠে, এই এত কিছু ঘটে গেল আর আমাকে এখন জানাচ্ছিস? ড্যাম ইট, কোথায় আছে ওরা এখন? ওহু ভয়জড়িত কণ্ঠে জবাব করলো। লাইব্রেরিতে বসে আড্ডা দিচ্ছে। আব্রু বলল, চল আমার সাথে চল। এই বলে আব্রু ওহুর হাত আলতো করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। উৎসুক সবাই বসেছিল কখন আব্রু আসবে, কখন ঘটবে সেই ঘটনা। হঠাৎ আব্রুকে রক্তিম মুখে ওহুর হাত টেনে নিয়ে যেতে দেখে সবাই অবাক হয়ে তাদের পেছনে ছুটে লাইব্রেরিতে এসে পৌঁছায় আব্রু আর ওহু। তাদের পেছন পেছন আরও অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে যায়। পুরো পরিবেশ এক ধরনের উত্তেজনায় ছড়িয়ে পড়ে, একটা ভিড় জমে যায়। মেয়েগুলো তখন লাইব্রেরিতে বেঞ্চে বসেছিল। হঠাৎ আব্রু আর উহুকে একসাথে দেখে তারা একগাল হেসে উঠে দাঁড়ায়, তারপর এগিয়ে আসে, কারণ তাদের পরিকল্পনা সফল হয়েছে। তাদের মধ্যকার একজন মেয়ে হাসতে হাসতে বলে ওঠে, ইস নাহা, তোর হ্যান্ডসাম বয় চলে এসেছে রে, আমাদের ভাইয়াও এসে গেছে। এই কথা শোনার সাথে সাথেই মেয়েদের মধ্যে থেকে আহানা নামের মেয়েটা বেরিয়ে আসে। উহু হতবম্ব, সে তো ভেবেছিল অন্য কিছু, কিন্তু এখানে স্পষ্ট হলো আসল ষড়যন্ত্রকারিণী এই আহানা। একটু আগে যে মেয়েগুলোর উহুকে অপমান করেছিল, তখন আহানা চুপচাপ দাঁড়িয়েছিল, একটাও কথা বলেনি। আহানা সরাসরি এসে দাঁড়ায় আব্রুর সামনে। আব্রু তখনও শক্ত করে ধরে আছে উহুর হাত। আব্রু কিছু বলার আগে আহানা বলে ওঠে, আই লাভ ইউ মিস্টার খান। ওহু বিষময়ে চেয়ে থাকে আহানার দিকে, চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে এক্ষুনি। তার সামনে কেউ একজন প্রপোজ করছে আব্রু ভাইকে। রাগে শরীর জ্বলে যাচ্ছে ওহুর, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আব্রু ঠান্ডা গলায় উত্তর দেয়, বাট আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইউ। আব্রুর মুখ থেকে এমন কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। আহানা তবু দমে যায় না, সে আবার বুলি ছোড়ে, বাট আই রিয়েলি লাভ ইউ। আমি মজা করছি না। আমি কি দেখতে খারাপ? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। আমার মুখ থেকে একটা কথা শোনার জন্য ছেলেরা লাইন ধরে বসে থাকে। আব্রু একটু বাঁকা হাসি দিয়ে হাত ছুড়ে, লাইক পচা জিনিসে মাছি মশা একটু বেশি ভন ভন করে। আব্রুর এই মন্তব্যে আবারও হাসির রোল পড়ে যায় লাইব্রেরিতে। যদিও আব্রু মুখে হেসে চলেছে, ভেতরে দাঁতে দাঁত ঘষছে, কারণ প্রতিপক্ষ একজন মেয়ে আর সামনে আছে ওহু। সে চায় না মাথা গরম করে কোনো ভুল করুক, তবু আহানা দমে না। এবার সে কান্নায় ভেঙে পড়ে, ইমোশনাল ব্ল্যাকমেলের পথ বেছে নেয়। আপনি যদি আমাকে একসেপ্ট না করেন তাহলে আমি সাদে গিয়ে লাভ দেব এক্ষুনি। এই কথা শুনে সবার মুখে ভয় জমে ওঠে, কিন্তু আব্রু সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দেখায়। তার ঠান্ডা গলায় ভেসে আসে কথাগুলো, নো প্রবলেম, তুমি সুইসাইড করতেই পারো, তবে আগে একটা কথা জেনে রাখো, তুমি এই ক্যাটাগরির 19 নম্বর মেয়ে হতে চলেছ। এর আগে আমার কাছ থেকে প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে 18টা মেয়ে সুইসাইড করেছে লন্ডনে। তুমি চাইলে 19 নম্বর হতে পারো, কিন্তু আমার কিছুই হবে না। এই কথায় উপস্থিত সবাই স্তব্ধ। আহানা কাঁপতে কাঁপতে কিছুটা পিছিয়ে আসে, আর ওহু তাকিয়ে থাকে আব্রুর দিকে এক দৃষ্টিতে অবিশ্বাসে, বিস্ময়ে। তার শরীর যেন বরফ হয়ে জমে থাকে। আব্রু আবারও বলে ওঠে, মেয়ে, তোমার বিশ্বাস না হলে আমি কেস ফাইলগুলো দেখাতে পারি। আমাকে ফাঁসানোর ভয় অন্তত দেখিও না। ঠিক তখনই পেছন থেকে একটা ছেলে আব্রুর দিকে তেড়ে আসে, নাম পীযূষ। গর্জে ওঠে, এই তুই কি আমাদের মেয়রের ছেলে পেয়েছিস আর ওই মেয়েদের মতন পাইছস? 14 শিকের ভাত খাওয়ায় ছাড়বো তোকে। বলেই পীযূষ ধাক্কা দেয় আব্রুকে। উহুর হাত থেকে ছুটে যায় আব্রুর হাত। আব্রু কিছুটা দূরে সরে যায়, তবে সাথে সাথে উঠে দাঁড়ায়। আব্রুর চোখে ঠান্ডা ভয়ঙ্কর শীতল দৃষ্টি। আব্রুর একটা নিয়ম আছে, যতক্ষণ না কেউ তাকে আঘাত করে ততক্ষণ সে কাউকে আঘাত করে না। সে নিজের ভেতরের জানোয়ারটাকে চাপা দিয়ে রাখে।
বিশেষ করে ওহুর সামনে আব্রু নিজের নিয়ন্ত্রণ হারাতে চায় না, কিন্তু এখন সেই সীমা লঙ্ঘিত হয়েছে। ছাগল নিজে ইচ্ছায় সিংহের ডোরা এসেছে। হঠাৎ করে আব্রু সজোরে একটা ঘুষি বসিয়ে দেয় পীযূষের মুখে। প্রচণ্ড আঘাতে ছিটকে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে পীযূষ। মুহূর্তে তার নাক ফেটে যায়, গড়গড়িয়ে বেরিয়ে আসে রক্ত। ছেলেটির কাপা হাতে সেই তরল ছুঁয়ে দেখে, যেন বিশ্বাস করতে পারছে না কি ঘটেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা উপস্থিত সবাই স্তব্ধ। কিছুক্ষণ আগেও যাদের চোখে ছিল কৌতূহল, এখন সেখানে ভয় আর আতঙ্কের ছায়া। কিন্তু আব্রু থেমে থাকে না। মুহূর্তে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে পীযূষের উপর। শার্টের কলার ধরে টেনে তোলে, একের পর এক ঘুষি চালাতে থাকে। রাগে ক্ষোভে আর অসীম যন্ত্রণায় উন্মত্ত হয়ে ওঠে আব্রু। পীযূষকে মেঝে থেকে টেনে হিঁচড়ে লাইব্রেরি থেকে বের করে আনে। উপস্থিত সবাই ততক্ষণে ভয় পেয়ে অনেকটাই দূরে সরে গেছে। শুধু ওহু এখনো দাঁড়িয়ে আছে নির্ভীকভাবে। তার চোখে ভয় নেই, বরং কেমন এক চেনা পুরনো অনুভূতির ছায়া। আব্রুর এই ভয়ঙ্কর রূপ তার অজানা নয়, যেন বহু আগে কোথাও সে দেখেছে, অনুভব করেছে এই আব্রুকে। আব্রু পীযূষকে নিয়ে আসে ক্যাম্পাসের খোলা মাঠে। মুহূর্তে চারিদিক থেকে ভিড় জমে ওঠে। কেউ ভয় পেয়ে এগিয়ে আসে না। আর আব্রু, সে যেন এখনো থামার নামই নিচ্ছে না। একের পর এক ঘুষিতে পীযূষের মুখে রক্ত আর ঘাম মিলেমিশে একাকার। ঠোঁট ফেটে গেছে, ফেটে বেরিয়ে এসেছে কাঁচা মাংস। ঠিক তখনই খবর পেয়ে ছুটে আসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি, সম্পাদক সহ আরও নেতৃবৃন্দরা। তারা পরিস্থিতি শান্ত করার অপ্রাণ চেষ্টা করে, কিন্তু আব্রু যেন নিজেকে হারিয়ে ফেলেছে। তার রূপ তখন আর মানুষের নয়, এক ভয়ঙ্কর নিয়ন্ত্রণহীন জানোয়ারের পরিণত হয়েছে সে। দূর থেকে সেই দৃশ্য চুপচাপ দাঁড়িয়ে দেখে ওহু। দৃশ্যটা যেন হুবহুব অতীতের পুনরাবৃত্তি। সময়টা ভিন্ন, জায়গাটা আলাদা, কিন্তু আব্রু সেই একই অপ্রতিরোধ্য, দুর্বার ক্ষতবিক্ষত আত্মার প্রতিশোধে উন্মাদ। এক পর্যায়ে আব্রু গর্জে ওঠে, গলার স্বর ঘন আর কাঁপানো। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। তোর সঙ্গীদের বল, যাদের প্রতি অন্যায় করেছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে। পীযূষ অল্প ইশারায় মেয়েদের কিছু বলে। পরিস্থিতি বাঁচাতে উপায়ন্তর না দেখে মেয়েরা এগিয়ে আসে ওহুর কাছে। কাপা গলায় বলে, সরি ওহু। তাদের কণ্ঠে অনুতাপের যেন চেতনায় ফেরে ওহু। চোখের সামনে আব্রুর ভয়ঙ্কর রূপ, রক্তাক্ত পীযূষ, আব্রু চারপাশে নিরুত্তাপ দর্শকের ভিড়, সব একসাথে তার হৃদয়ে সারা জাগায়। ওহু আতকে ওঠে মুহূর্তেই। ওহুকে সরি বলতেই পীযূষকে উপেক্ষা করে আব্রুর দৃষ্টি স্থির হয় ওহুর চোখে। এক মুহূর্ত দেরি না করে সে ওহুর হাত টেনে ধরে হাঁটতে থাকে ভার্সিটির গেট পেরিয়ে। যাবার আগে চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করে যায়, আগামীকাল নোটিশ বোর্ডে ওহুর নাম যেন সবার ওপরে দেখি। আব্রুর প্রস্থান হতেই বেকুল হয়ে ছাত্রছাত্রীরা ছুটে আসে আহত পীযূষের কাছে। কেউ একজন তাড়াহুড়া করে অ্যাম্বুলেন্স ডাকে, কেউ গায়ে জামা ছিঁড়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই পীযূষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একদিকে এ উতাল দৃশ্য, অন্যদিকে বাইকের উপর বসে আব্রু ওহুর দিকে এগিয়ে দেয় হেলমেট। সংক্ষিপ্ত আদেশ, নে বাইকে ওঠ। একটা কথা না বলে ওহু হেলমেট পরে আব্রুর পেছনে চুপচাপ বসে পড়ে বাইকে। আব্রুর গলা বরফ শীতল হয়ে যায় মুহূর্তেই আওড়ায়। কাঁধে হাত রাখ। আব্রুর কঠিন মুখবয়বের আড়ালে লুকানো আতঙ্ক এক নিমিষে যেন গলে পড়ে ওহুর চোখে। আব্রু স্পিড মিটারে ঝড় তোলে, আর সেই ক্ষণেই ওহু নিজের ক্ষোভ ঝাড়ে। নিঃশব্দ প্রতিশোধ। নিজের নখ ডাবিয়ে দেয় আব্রুর কাঁধে। রক্ত উঠে আসে, গভীর হয়ে ওঠে ক্ষত, মাংস চিড়ে যায় নখের আঁচড়ে। সেই দৃষ্টিতে ওহু তৃপ্তি পায়, শান্ত হয়, মনে জেদ মেটে। বাইক এসে থামে খানমহলের সামনে। এই পুরো যাত্রায় আব্রু একবারও কিছু বলল না মুখ ফুটে। ওহু ভেবেছিল আব্রু কিছু জিজ্ঞেস করবে, কিন্তু না, করলো না। ওহু রাগে ফুঁসতে ফুঁসতে বাইক থেকে নামে, গটগট করে মহলের দিকে পা বাড়ায়। দাঁত ঘষে বলতে থাকে আব্রুর উদ্দেশ্যে, সব বলে দিব, হ্যাঁ সব। বড় চাচিকে বলেই দিব লন্ডনে গিয়ে কি কি আকাম করেছেন, এমনকি ছোটবেলায় জনির সাথে সেই মারামারির ঘটনাটাও বলবো। পেছনে আব্রু নির্বাক, চোখ তুলে চেয়ে থাকে বিস্ময়ের দৃষ্টিতে ওহুর দিকে। এক টুকরো অবাক হাসি খেলে যায় আব্রুর ঠোঁটে পরক্ষণেই।
ওহু চলে যেতেই ধীরে ধীরে গেঞ্জির কলা সরিয়ে দেখে, নজর করে কাঁধের ওহুর খামচির দাগ, গভীর রক্তাক্ত ক্ষত, মাংস চিরে বেরিয়ে এসেছে। আব্র হাসে এই দৃশ্য দেখে। বাইকের মধ্যে আব্র টের পেয়েছিল, কিন্তু একবারের জন্য ও শব্দ করেনি। অথচ জ্বলে যাচ্ছে সেই স্থান। আকাশের দিকে চেয়ে তুলে নিঃসৃত হাসির মধ্যে আব্র বলে ওঠে, আমার চন্দ্রা কি তবে হিংসা করেছে? তুমি তাকে বলে দিও আমার হয়ে আমি তার মধ্যেই 7 জনম সীমাবদ্ধ থাকবো। রাত প্রায় 1টার কোঠায়। আকাশের গায়ে ঝুলে থাকা তারাগুলো নিঃশব্দে জ্বলছে, যেন কারো গভীর চিন্তায় সাক্ষ্য দিচ্ছে। মেঘ নেই আজ আকাশে, নিস্তব্ধ নিঃসঙ্গতার চাদরে জ্যোৎস্না খানিকটা বেশ উজ্জ্বল বলে মনে হয়। খানমহলের অধিকাংশ ঘরেই নিভে এসেছে আলো। নিদ্রা হয়ে হয়তো ঢেকে দিয়েছে অলিন্দ থেকে অলিন্দ। ঠিক সেই সময় 1 পা 2 পা করে একজন এসে দাঁড়ায় আব্রুর কক্ষের সামনে। হালকা করা নাড়া শব্দে নিজের কাজে নিমগ্ন আব্রুর দৃষ্টি ল্যাপটপ থেকে সরে আসে। আওয়াজ আসে, ছোট খান সাহেব, বড় খান সাহেব আপনাকে ডাকিয়েছেন। অফিসের কিছু জরুরি মেল ঘাটছিল আব্রু। এই অসময়ে আজমল খানের ডাকে আব্রু একটু চমকে যায়। আজ রাতে খাবারের টেবিলেও তাকে দেখা যায়নি। আব্রু ভাবলো এটা কি তবে দুপুরের ঘটনার প্রতিক্রিয়া? ঠিক আছে, আপনি যান, আমি আসছি। গলার স্বর স্বাভাবিক রাখলেও মনে প্রশ্নের ঢেউ। ল্যাপটপটা বন্ধ করে গুছিয়ে রাখে। পাশে রাখা শর্ট গেঞ্জিটা পরে সে বেরিয়ে পড়ে আজমল খানের কক্ষের উদ্দেশ্যে। খানমহলের নিচতলায় একেবারে শেষ মাথার ঘরটা আজমল খানের ব্যক্তিগত একটা ঘর রয়েছে। সেই ঘরের সামনে এসে আব্রু দরজায় হালকা চাপ দেয়। দরজা আধখোলা, নিঃশব্দে প্রবেশ করে। ঘরের পরিবেশ অদ্ভুত রকমের নিস্তব্ধ। বাতাসে যেন থমকে আছে সময়। আজমল খান তার চিরচেনা গম্ভীর্য নিয়ে বসে আছেন বড় চেয়ারে। কেমন যেন অদ্ভুত ভয়ার্ত চেহারায় ফুটে উঠেছে। আব্রু ধীরে ধীরে এগিয়ে আসে, মাথা নিচু করে উচ্চারণ করে, আসসালামু আলাইকুম। আপনি আমায় ডেকেছেন? কথা শেষ হওয়ার আগেই আব্রু থমকে যায়। তার কণ্ঠ রুদ্ধ হয় মুহূর্তেই। দৃষ্টি আটকে পড়ে আজমল খানের পাশে টেবিলে রাখা এক ফাইলে। ফাইলটার উপর স্পষ্ট কালো অক্ষরে লেখা, তন্ময় রাজ মির্জা, ডেথ কেস। আব্রুর ভ্রু কুঁচকে ওঠে মুহূর্তেই। আশ্চর্য, তন্ময় মৃত্যুর মামলার নথিপত্র বাবার ঘরে কি করছে? মনে প্রশ্নের ঝড়। চোয়াল শক্ত হয়ে আসে, দাঁতে দাঁত চেপে ধরে। 9 বছর আগে ঠিক এমন এক রাতে আজমল খান তাকে ডেকে নিয়ে এসেছিলেন এই নির্জন ঘরে। সেদিন আব্রুকে প্রথমবার জানানো হয়েছিল আব্রু লন্ডনে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছে। সব কিছু ছেড়ে আগামী সপ্তাহে পাড়ি জমাতে হবে তাকে সেখানে। প্রথমে যেতে রাজি হয়নি আব্রু, কিন্তু সবাই তখন বোঝাতে ব্যস্ত। এমনকি আজমল খান নিজেও পিতৃস্নেহে পাশে বসিয়ে বুঝিয়েছিলেন আব্রুকে তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া কতটা জরুরি, কতটা প্রয়োজন। সময়ের দাবিতে আব্রু মাথা নত করেছিল সেদিন। ভবিষ্যতের স্বপ্নে চোখ ভাসিয়ে মেনে নিয়েছিল বুকে বাঁধ বেঁধে। কিন্তু আজ যেন সেই পুরনো রাতেরই পুনরাবৃত্তি ঘটেছে। আবার এক অস্বস্তিকর রহস্যময় বাতাস। আজমল খান রাগে ফুঁসছেন, হাত পা কাঁপছে তার। উত্তেজনায় রক্ত যেন গা দিয়ে ধাবমান। লোকজন বলে আজমল খানের স্বভাব, চরিত্র, রাগ, দৃঢ়তা সবই যেন মূর্ত হয়ে ওঠে আব্রুর মাঝেও। আব্রু নিজেও তা অস্বীকার করে না। তাই বাবার অস্থিরতা দেখে বুঝে ফেলে ঘটেছে কিছু একটা গুরুতর। স্বাভাবিক ভঙ্গিতে কিন্তু চাপা উত্তেজনায় প্রশ্ন ছুড়ে দেয় আব্রু, তন্ময় ডেথ কেসের ফাইল আপনার কাছে কেন? কথা শেষ হতে না হতেই আজমল খান ধীরে চোখ থেকে খুলে নেন তার পাওয়ারের চশমাটা। আব্রু লক্ষ্য করে তাহার চোখ জোড়া রক্তিম, যেন রক্ত বয়ে আসছে স্নায়ুর ভেতর দিয়ে। নিশ্চয়ই কিছু ভয়ানক ঘটেছে, এতটুকু নিশ্চিত হয় আব্রু মুহূর্তেই। পরক্ষণেই বজ্র ঝলকের মতো ভেসে আসে আজমল খানের কাপা কণ্ঠের প্রশ্ন, তন্ময়কে কেন খুন করছো আব্রো? মুহূর্তেই যেন আঘাতহানি বুকের গহীনে। আব্রুর বলিষ্ঠ দেহ কেঁপে ওঠে, চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়। মনে হয় কোটর ভেঙে বেরিয়ে আসবে। মাথার ভেতরে ঘূর্ণি ওঠে। কি করে জানলেন বাবা? কে বলেছে তাকে? রক্ত গরম হয়ে ওঠে ধীরে ধীরে আব্রুর। চোখে জমে জ্বালা, দাঁতে দাঁত চেপে শ্বাস ফেলে এক গভীর উচ্চারণে আব্রু গর্জে ওঠে, আপনাকে কে বলেছে যে তন্ময়কে আমি খুন করেছি?
আজমল খান হঠাৎ করেই নিজের বড় চেয়ারে বসা ভঙ্গি ভেঙে উঠে দাঁড়ালেন। মুখে বিক্ষোভের ছাপ, চোখে বিদ্রুপের ঘনিয়ে আসা ঝড়। গলা স্বর বজ্রকণ্ঠের মতো ঘরে আওয়াজ করে উঠলেন, ভুলে যেও না তোমার শরীরে আমারই রক্ত বইছে। আমি তোমার বাবা। আর যাকে তুমি খুন করছো সে একজন সিআইডি অফিসার। তার খুনের তদন্ত হবে তার মর্যাদা অনুযায়ী, সম্পূর্ণ করা হবে প্রক্রিয়াগতভাবে। আব্রু এই কথা শুনে চোখ বুজে ফেলল, মুষ্টিবদ্ধ করলো দুই হাত। নিজের রক্তের তপ্ত স্রোতকে দমিয়ে রাখার প্রয়াস। ভাবল, তন্ময়কে খুন করার সময় নিশ্চয়ই তাড়াহুড়া করে কোনো ভুল করেছে, যার খেসারত পোহাতে হবে। মনে মনে আফসোস আর রাগে কয়েকটা গালবন্ধ ছুড়ে দিল। শালার বাইঞ্চোদ, মরেও শান্তি পেল না। অতঃপর আব্রু শান্ত নরম গলায় স্বীকার করলো নিজের কুকীর্তি। হ্যাঁ, আমি খুন করেছি তন্ময়কে। একটু আফসোস নেই আমার তাতে, বরং দুঃখ হয় কেন তাকে আগেই শেষ করিনি। আব্রুর কথা শুনে আজমল খান যেন আকাশ থেকে পড়লেন। শরীরের সমস্ত ভার যেন ভেঙে পড়ল বড় চেয়ারে। এত সহজে, এত নির্মমভাবে নিজের ছেলে তার কৃতকর্মের কথা স্বীকার করে নেবে তা ভাবতেই পারেননি। তার চোখে রক্ত জবার মতো জল জমে উঠল, মুখভঙ্গিতে ফুটে উঠল পিতার শোক, লজ্জা আর ঘৃণা। আব্রু চোখ নামিয়ে নিল। যতই সে জানোয়ার হোক, নিজের বাবার সামনে খুনের কথা স্বীকার করাটা যে কতটা কঠিন তা সে বুঝতে পারছে। তবুও নিজের সিদ্ধান্তে সে স্থির। আরেকবার নিশ্চয়তার সুরে আওড়ালো, আমি অন্যায় করিনি। তন্ময় মানুষ ছিল না, ছিল এক পিশাচ। ওকে শেষ করা প্রয়োজন ছিল। এইবার আজমল খান বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, তুমি কত বড় বেয়াদব! ভাবতে পারছো একটা খুনির শরীরে আমার রক্ত বইছে? এই দিন দেখার জন্যই কি তোমায় জন্ম দিয়েছিলাম আমি? ছি, ঘেন্না হয় নিজেকেই বলতে লজ্জা করে। তুমি আমার ছেলে, আমার রক্তের দাগ লেগেছে। আমি কিভাবে মুছবো এ দাগ? হায় হায়, কোনো জন্মেই না তো মুছবে না এ দাগ, কোনো জন্মেই না। এই বলে তিনি হঠাৎ বুকের বাঁ পাশে হাত চেপে ধরলেন। দ্রুত নিঃশ্বাস নিতে লাগলেন। কাতর শরীর, কাতর হৃদয় ভাঙতে ভাঙতে যেন মাটিতে মিশে যেতে চাচ্ছে। আর আব্রু, সে দাঁড়িয়ে থাকে নিশ্চল, মাথা নিচু করে, চোখ বুঝে। আজমলের শেষ কথাটা যেন বিদ্যুৎ হয়ে গেঁথে যায় আব্রুর বুকে। আমার রক্তের দাগ লেগে গেছে। তবু নিজেকে সংবরণ করে আব্রু উচ্চারণ করে, আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনিও তাই করতেন। তন্ময় মানুষ ছিল না, ছিল জানোয়ার। তাকে হত্যা করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল। যদি খুন করা এতটাই প্রয়োজন ছিল তবে নিজের হাতে কেন করলে? কাউকে ভাড়া করতে পারতে, কোনো ছায়া থেকে কাজটা করাতে পারতে। নিজের হাতে কেন রক্তের দাগ লাগালে? আমি জানার আগেই যদি খবর মিডিয়ায় ছড়িয়ে যেত তখন কি হতো তোমার? কিভাবে বাঁচাতাম তোমাকে? কিভাবে রক্ষা করতাম এই সম্মান? আজমল খান খুব কষ্টে জবাব দেন, বাম পাজর চেপে ধরে। আব্রু নির্বাক, কণ্ঠে কোনো শব্দ নেই, চোখে চাপা এক অজানা অগ্নি। সে কিছু বলতে পারছে না, চাইলেও পারছে না। ঠিক তখনই আজমল খান আবার গর্জে উঠলেন, তন্ময়ের বোনকে কেন হত্যা করলে আব্রু? আব্রুর চোয়াল শক্ত হয়ে আসে। দাঁতের মাঝে চেপে ধরা রাগ যেন কোনোভাবে আর আটকে রাখা যাচ্ছে না। চোখে রক্তিম ঝিলিক, অগ্নিদগ্ধ কণ্ঠে এবার জবাব দেয়, ছোট কাকাকে তন্ময়ই খুন করেছে, তাই আমি তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছি। এই কথা শুনে আজমল খান চমকে ওঠেন। কণ্ঠে হতবাক, বিস্ময় নিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন, তুমি কিভাবে জানলে তন্ময় খুন করছে তোমার কাকাকে? আব্রুর চোখ জ্বলে ওঠে, নিজের রাগ সামলাতে পারছে না। কপাল চেপে ধরে রুদ্ধশ্বাসে বলতে থাকে, আপনি জানেন না ছোট কাকা কত ভালো গাড়ি চালাতেন। আপনি কি দেখেননি ময়না তদন্তের রিপোর্টে কাকার রক্তে এক ফোঁটা মাদকও ছিল না। তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। আপনি দেখেননি দুর্ঘটনাস্থলের ছবি? সেখানে কাকার গাড়ি ছাড়া আর কোনো গাড়ির চিহ্ন ছিল না। আর কাকাকে আপনি দেখেছেন দাফনের আগে তার মুখটা কিভাবে থেতলে গিয়েছিল। কেউ ইচ্ছাকৃতভাবে ওনাকে গাড়ির জানালায় আছড়ে মেরেছিল। সেই লোক আর কেউ না, ওই তন্ময় ছিল। আর সব থেকে বড় কথা, তন্ময় মৃত্যুর আগে সে নিজে স্বীকার করেছে আমার কাছে, রাগের বশে কাকাকে সেই হত্যা করেছে।
এরপরেও আপনি বলবেন তন্ময় বেঁচে থাকার যোগ্য ছিল? আজমল খান নিঃশব্দে চেয়ে রইল আবরুর দিকে। চোখের চশমাটা ধপ করে পড়ে গেল মেঝেতে। কিছু সময় যেন স্তব্ধ হয়ে রইলেন তিনি। নিজের ছেলের মুখ থেকে এত নিখুঁতভাবে উপস্থাপিত সত্য শুনেও যেন তিনি তা মেনে নিতে পারছিলেন না। শেষমেশ ভারী কণ্ঠে হাঁক ছুড়লেন কাঁপতে কাঁপতে। তুমি আগে আমাকে এসব বলনি কেন আব্রু? আমি নিজেই বিচার করতাম তার। তন্ময় যদি সত্যিই ওসব করে থাকে, তোমার হাতে কেন তার বিচার করতে গেলে? তুমি খুন করছো এই সত্য আমাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আমারই রক্ত 2 জীবন কেড়ে নিয়েছে। আমি এই পাপের ভার কোথায় রাখবো? আজমল খান এক আদর্শবান মানুষ। বহু বছর ধরে নিজ হাতে সামলে রেখেছিলেন খান পরিবারকে। কোনো কলঙ্ক কখনো ছুঁয়ে যেতে পারেনি তাদের সম্মান। অথচ আজ সমস্ত কিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। নিজের ভাইকে হারানোর শোক আর নিজের সন্তানের অপরাধ, এই দুই সত্যই তাকে ভেতর থেকে বিধ্বস্ত করে দিচ্ছে। তিনি কোনো দিকেই মুখ ফেরাতে পারছেন না। আব্রু এবার গর্জে উঠল, কণ্ঠে আগুন ঝরিয়ে বলে চড়ল ক্ষিপ্ত হয়ে। আপনার সঙ্গে আমার অনেক পুরনো দেনা পাওনা ছিল। কাকার মৃত্যুর পর ভেবেছিলাম সেই দেনা পরে মেটাবো, কিন্তু এখন সময় এসেছে আপনাকে সরাসরি বলতে। আপনার সিদ্ধান্তই সবকিছু শেষ করে দিয়েছে। আপনি আমার অনুপস্থিতিতে ওহর বিয়ে ঠিক করেছিলেন তন্ময়ের সঙ্গে। আজ যদি সেই বিয়ে ঠিক না হতো, তবে হয়তো কাকা আজও বেঁচে থাকতেন, আর আমার হাতেও এই রক্তের দাগ লাগতো না। আজকের এই ঘটনার জন্য কেবল আপনিই দায়ী। ব্যাস, বাপ আর ছেলের মধ্যে জমে উঠল দ্বন্দ্বের ঘন ঘটা। আব্রোর কথার ঝাঁজে আজমল খান আর স্থির থাকতে পারলেন না। তিনি ধীরে ধীরে তার ভারী চেয়ারের পিঠ ছেড়ে উঠলেন। বজ্র সমকণ্ঠে গর্জে উঠলেন, মেয়ে বড় হয়ে গেছে, তাকে কি বিয়ে দিতে হবে না? আর তুমি কোন কাজে লন্ডন গিয়েছিলে? আমি সব খোঁজ নিয়ে দেখেছি। তোমার অফিসের কোনো কাজ ছিল না সেখানে। তুমি গিয়েছিলে ব্যক্তিগত কাজে, ডেভিডের সাথে সময় কাটাতে। আমরা কম চেষ্টা করিনি তোমার সাথে যোগাযোগ করতে, কিন্তু তুমি কোনো সুযোগ রাখোনি। হামজাকেও নিষেধ করেছিলে যেন ফোন বন্ধ রাখি। কি এমন প্রয়োজন ছিল তোমার? আব্রু এবার ঠোঁট কামড়ে রাগ চেপে রাখার চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠ আর সংবরণে থাকে না। ক্ষিপ্র স্বরে জবাব দেয়, বাহ, আজ খুব জানার শখ জেগেছে বুঝি। তাহলে এতদিন কোথায় ছিলেন আপনি? প্রশ্ন এখানে আমার যাওয়া বা না যাওয়ার নয়। প্রশ্ন হলো আপনি কিভাবে তন্ময়ের সঙ্গে ওহুর বিয়ে ঠিক করলেন? কাকার মৃত্যুর দায় কেবল আপনার, একমাত্র আপনার। আজমল খান এবার চোখের ভ্রু তোলা এক চাহনিতে জবাব দিলেন, আমার সময় তো শেষ হয়ে এসেছে আব্রু। এক পা কবরে পড়ে আছে। আমার কি দায় আমার? তা তুমি যেমন জানো আমিও তেমন জানি, কিন্তু তোমার জীবনে তো এখনো শুরুই হলো। এমন কিছু করো না যা পুরো পরিবারকে আবার একবার ধ্বংসের মুখে ঠেলে দিবে। তন্ময়কে খুন করার পর যদি চাইতে সেই শিকলখানা সঙ্গে নিয়ে আসতে পারতে, আজ হয়তো তোমায় বাঁচিয়ে দিলাম, কিন্তু সবসময় হয়তো পারবো না। নিজের খেয়াল রাখো। অপরাধকে আমি কখনো প্রশ্রয় দেই না, সেটা তুমি ভালো করেই জানো। তবে আজ আমার রক্তের বাঁচাতে বেইমানি করতে হচ্ছে। এই কথাগুলোর আগুন হয়ে জ্বলে উঠল আব্রুর চোখে। চোয়াল শক্ত হয়ে উঠল। কিছু বলতে যাবে, ঠিক তখনই ঘরের বাইরে থেকে ভেসে এলো আলিনা খানের কণ্ঠস্বর। হয়তো তিনি সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আজমল খানের ফেরার অপেক্ষা করতে করতে অবশেষে নিজেই এসে পৌঁছেছেন। আব্রু কণ্ঠ থামিয়ে দেয়, গলা চেপে ধরে, তবু কণ্ঠে তীক্ষ্ণ শীতলতা রেখে বলে হাঁক ছুড়ে, আজ এই ঘরে যা কিছু বলা হয়েছে তা যেন আজীবন আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আসি, আসসালামু আলাইকুম। এই বলে আব্রু ঘর ছেড়ে বেরিয়ে গেল। দৃষ্টি নিচু, কপাল ভাঁজে ভরা। সিঁড়ির পাশ ঘেঁষে সে আড়ালে দাঁড়ায়, যেন আলিনা খানের মুখোমুখি না হতে হয়। আব্রুর মুখ এখন এক ভয়ার্ত রূপ ধারণ করেছে। এই মুখ যদি আলিনা খান একবার দেখেন, তাহলে বুঝে ফেলবেন মুহূর্তেই বাপ ছেলের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়ে গেছে। আলিনা খান আজমল খানের কক্ষে প্রবেশ করতেই আব্রু নিঃশব্দ পায়ে সিঁড়ির নিচ থেকে বেরিয়ে উপরের দিকে চলে গেল। দ্রুত হেঁটে। নভেম্বরের মাঝামাঝি, শীত নেমে এসেছে।
হিমেল হাওয়া মৃদু পরশে চারপাশ ঘিরে ধরেছে ঘন কুয়াশা। দূরেই কিছুর আর স্পষ্ট নয়, অদৃশ্য চাদরে ঢেকে আছে সবকিছু। রাতের গাঢ় অন্ধকার এই কুয়াশাকে আরো গভীর, আরো রহস্যময় করে তুলেছে। আকাশের বিস্তীর্ণ গগনতলে থালার মতো উজ্জ্বল এক পূর্ণিমা ঝুলছে। আলো ঢালছে দিগন্তে। খানমহলের পশ্চিম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক গুচ্ছ বাঁশঝাড়। রাতের বাতাসে তারা দুলছে ধীরে ধীরে। সেই মুহূর্তে মহলের ছাদে দাঁড়িয়ে আছে আব্র। কার্নিশ ধরে নিভার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা তার শরীরের প্রতি রেখায় লুকিয়ে আছে অজস্র কথার ধারালো ঘাত। ঠোঁটে চেপে ধরা সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে কুয়াশার সঙ্গে। অথচ এই তীব্র শীতেও তার পরনে মাত্র এক টুকরো হাফ হাতার গেঞ্জি। বলিষ্ঠ দেহে লোম দাঁড়িয়ে গেলেও তার ভিতরে জ্বালা শীতকে স্পর্শ করতে দিচ্ছে না। বুকের গভীরে দহন জ্বলছে দগধগ করে, ক্ষোভ আর বেদনার আগুনে। আব্রু জানে তার জীবনে সুখ কেবলই ক্ষণিকের অতিথি। ভাগ্য যেন তার সঙ্গে এক নির্মম খেলায় মত্ত। দীর্ঘ 10 বছর ধরে চলছে সেই খেলা। কখনো দাবার বোর্ডে সে নিজেকে সেনাপতি ভেবে চাল চালিয়েছে, আবার কখনো ভাগ্য তাকে রাজার আসনে বসিয়ে নেচে নিয়েছে নিজের মতো করে। আব্রুর চোয়ালে এখনো শক্ত হয়ে ঠেসে ধরেছে। এক প্যাকেট সিগারেট পুরো শেষ করেছে, তবু নিজের ভেতরের আগুনকে দমাতে পারছে না। এক সময় ছিল যখন আব্র নিঃশতভাবে ওহুকে পাওয়ার স্বপ্ন দেখত। এক বুক উষ্ণ আশা নিয়ে ভাবত একদিন ওহু শুধু তারই হবে। কিন্তু সময় কি নির্মমভাবে ছলনা করলো তার সাথে। সবকিছু এক লহমায় এলোমেলো করে দিল। স্বপ্নগুলো ভেঙে পড়ল চোখের সামনে, কাচের টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে গেল চারিদিকে। ওহুকে পাওয়ার স্বপ্ন তখন রূপ নিল এক অলিক বিলাসিতায়। এরপর আবার এলো এক নতুন সময়। সে আর স্বপ্ন বুনল না, বরং হৃদয়ের গভীরে জন্ম নিল এক দুর্দমনীয় প্রতিজ্ঞা। ওহু যদি তারই না হয়, তবে অন্য কারো হোক না কেন তা সে সহ্য করতে পারবে না। ওকে অন্য কারোর হতে দিবে না। সময় এগুলো আব্রুর মনোজগতে জন্ম নিল এক অদ্ভুত ব্যাকুলতা। এখন সে চায় ওহুকে, যে কোনো মূল্যে, যে কোনো শর্তে। সময় যেন তাকে খেলিয়ে বেড়াচ্ছে নাটের পুতুলের মতো। সে নিজের এই ছায়াকে আর চিনতে পারছে না। এই যাত্রায় কত কিছু ঘটে গেছে। আব্রু নিজেকে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর রূপে। পাপের অন্ধকারে নিজেকে নিমজ্জিত করেছে শুধু ওহুর জন্য। অথচ যদি একদিন ওহুর স্মৃতি ফিরে আসে, তবে কেন এই রক্তমাখা পথ বেছে নিল সে? কেনই বা নিজের হাতে নিজের জীবনকে বিষিয়ে তুলল? ভাগ্য যেন কদর্য এক রসিকতায় আব্রুর সাথে নির্মম খেলা খেলেছে। এখন তো বাবাও কিছুটা আঁচ পেয়েছে সত্যের। তবে আব্রুর ভয়ের কারণ ভিন্ন। আব্রু চিন্তিত নয় এই হত্যাকাণ্ডের পরিণতির নিয়ে, বরং সে শঙ্কিত একটাই ভাবনায়। আজমল খান এই ঘটনা জানার পর কোনো দিনও ওহুকে জীবনের সঙ্গী করতে দেবেন না। আজমল খান যে চোখে কি ধাঁচের একরোখা মানুষ, তা আব্রু ভালোভাবেই জানে। এটাই আব্রুর একমাত্র দুশ্চিন্তা এখন। আব্রুর অন্তর থেকে একটা প্রশ্ন বারবার জেগে উঠেছে, কি এমন হবে ওহুকে পেলে? সে তো একজন পাপী, পুরো দুনিয়ার চোখে এক আসামি। কিন্তু তাতে কি? পাপীর শাস্তি যদি মৃত্যু হয়, হোক। মৃত্যুর যদি নিয়তি হয়, তবে সে মৃত্যুকেও আলিঙ্গন করতে রাজি। মৃত্যু তো একদিন হবে সকলেরই। শুধু যদি শেষ মুহূর্তে ওহুর পাশে, তার ভালোবাসার মানুষের পাশে একটা মাত্র সেকেন্ডের জন্য সংসার করতে পারে, তাহলে সেই একটা মাত্র সেকেন্ডই তার জীবন সার্থক হবে। মৃত্যু হবে পরিপূর্ণ এক শান্তির তৃপ্তিময়। আব্রু মলিন চোখে চেয়ে থাকি আকাশের দিকে। নীরব হয়ে 9টা সিগারেট টানা খেয়েছে, আর সিগারেট নেই সাথে। থাকলে হয়তো আরও খেত। কাশ উঠে আসছে ভেতর থেকে বারবার। আব্রু হঠাৎ অনুভব করলো পেছনে কেউ আছে। কপালের ভাঁজ গভীর হয়ে উঠল। সঙ্গে সঙ্গে সে ঘুরে দাঁড়ালো। দৃষ্টিতে ধরা পড়ল শালের আবরণে নিজেকে মুড়ে রাখা চন্দ্রবালাকে। চমকে উঠল আব্রু। এই গভীর রাতে ওহু এখানে? বেশ কদিন ধরেই এমনটা হচ্ছে। যখনই আব্রু গভীরভাবে ওহুর শূন্যতা অনুভব করে, ঠিক তখনই ওহু এসে উপস্থিত হয়, যেন পূর্বানুমান করে নিতে পারে আব্রু ঠিক এই মুহূর্তকে তাকে চাইছে, খুঁজছে। এমনকি আব্রু নিজেও জানে না কিভাবে এই মেয়েটার উপস্থিতিতে তার
আর্তদাহ এক নিমিষেই নিভে যায়। পৃথিবীর কোনো শক্তি আব্রুকে টলাতে পারে না, একমাত্র ওহু ছাড়া। তার চোখের গভীরে জমে থাকা রক্তাক্ত ক্লান্তি মুহূর্তে প্রশান্তিতে শীতল হয়ে আসে। ওহু কি এসব জানে? হয়তো জানে, কিংবা জানেও না। ওহুরও ঘুম আসছিল না। বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ বাবার কবরের দিকে তাকিয়েছিল। অস্থিরতা তার মনে পেরেক ঠুকছিল একটার পর একটা। দিন হলে হয়তো ছুটে যেত বাবার কবরে, লুটিয়ে পড়তো মাটিতে। বাবার কবর থেকে এক মুঠো মাটি তুলে বুকে চেপে ধরতো, ভাবতো সেই মাটির ভেতরই আছে তার বাবা, আজও তার বুকের আশ্রয়ে। অভিযোগ জানাতো, বাবা জানো, তুমি চলে যাওয়ার পর সবাই আমাকে পাগল বলে, অথচ তুমি তো আমাকে কখনো পাগল বলনি। পরি বলে ডাকতে সবসময়। আজ আমায় ফেলে একা চলে গেলে, এখন কার কাছে এই নালিশ করব আমি? মা বকলে কার কাছে গিয়ে বিচার দিব? কিন্তু এসব কথা আর বলা হলো না আজ। আব্রুকে দেখে ওহুর চোখে মুখে অভিমান খেলে গেল। অভিযোগ তো কেবল বাবার উপর নয়, এই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপরও জমে আছে অজস্র অভিমানের স্তর। বাবা নেই বলে কি কিছু বলা যায় না? কিন্তু আব্রু তো আছেই, তবুও কেন পারছে না বলতে? এই মানুষটা কি তার না বলা কথাগুলো বুঝে না? অন্য প্রান্তে দাঁড়ানো আব্রুর মনেও তখন ঠিক একই প্রশ্ন। চন্দ্রা, তুই কি বুঝিস না? আমি তো পুরুষ মানুষ, সবটা বলা আমার হয়ে ওঠে না বুক চিরে। অথচ আমার ভেতরের এই ছিন্ন বিচ্ছিন্ন হৃদয়টা তো তোকে খুঁজেই ফেরে প্রতি মুহূর্তে। বুকে পাথর বেঁধে নিজেকে শান্ত রাখি। দুজনেই বোবা ভাষায় কথা বলছিল শুধু নিজেদের মনে। ভাষাহীন সে সংলাপ নিঃশব্দে চলছিল কিছুক্ষণ। তারপর হঠাৎ নীরবতা ভেঙে ওহু বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? আব্রু চমকে উঠল, যেন ঘোর কাটল। মুখে থাকা সিগারেটের তীব্র গন্ধে ওহুর গা গুলিয়ে উঠল। সে তৎক্ষণাৎ মুখ চেপে ধরল। আব্রু বুঝে কয়েক কদম পিছিয়ে গেল, বলল, তুই এখানে এসেছিস কেন? ওহু শান্ত কণ্ঠে জবাব দিল, ঘুম আসছিল না তাই ছাদে এসেছি। আব্রু ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল, ঘুম আসছে না কেন তোর? এই প্রশ্নের যেন খুলে গেল অভিমানের জবাবপত্র। ও সুযোগ পেয়ে মুহূর্তে ছুড়ে দিল জমে থাকা কথাগুলি। একটা কথা ভাবছিলাম আপনাকে নিয়ে। আব্রু পুনরায় ভ্রু কুঁচকে বলল, আমাকে নিয়ে আবার কি ভাবছিস? ওহু শানিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল সুযোগ পেয়ে তৎক্ষণাৎ। আচ্ছা, আপনার জন্য কি সত্যি 18 জন মেয়ে আত্মহত্যা করেছিল? আব্রু চমকালো, তারপর মুহূর্তেই একগাল হাসি চেপে ফেলল নিজের মুখে। ভেতরের দহনটুকু যেন এক ফোঁটা করে ওহুর গায়ে ছুঁড়ে দিতে চাইল সে। আওড়ালো, তোর কি বিশ্বাস হচ্ছে না? চাঁদের আলোয় চাদরের মধ্যে থেকে মুখ তুলে ওহু বলল, না, বিশ্বাস করি না। আব্রু ধীরে ধীরে এবার পকেট থেকে নিজের ফোন বের করে। ওহুর চোখে বিষময় শঙ্কার মিশেল। ওহুর হৃদয় স্পন্দন যেন ধীরে ধীরে ছুঁয়ে ফেলেছে আকাশের প্রান্তর। আব্রু এগিয়ে আসে, ফোনে চোখ রেখে কিছু খুঁজে চলে। তার ফোনের জিমেলে সেই পুরনো ফাইলগুলো সংরক্ষিত ছিল। সেই সব ফরেনার মেয়েগুলো, সুইসাইড কেস, সেই সব ছবি আর ভয়ার্ত সুইসাইড নোট। এক এক করে সমস্ত তথ্য ওহুর সামনে তুলে ধরে আব্রু। ফোনের আলো স্পষ্ট হয়ে ওঠে সেই মুখগুলো, অপরাধী প্রহসনে আর নির্লজ্জ নীরবতায় চাপা পড়ে থাকে আর্তনাদের দলিল। ওহুর চোখ বিস্ফোরিত, ঠোঁট কেঁপে ওঠে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। তার ভেতর যেন কোনো অব্যক্ত যন্ত্রণা ফুঁসে ওঠে। এক অগ্নিস্রোতের মতো কান্না বুকের গভীর থেকে ধেয়ে আসে। সে আর সহ্য করতে পারে না। চোখের জল আর ক্রন্দন চাপা রাখতে না পেরে ঘাড় ঘুরিয়ে চলে যেতে উদ্যত হয় ওহু। মাত্র 3-4 পা এগিয়েছে, পেছন থেকে আব্রু তার হাত ধরে টেনে নেয় নিজের কাছে। এক টানে জড়িয়ে ধরে বুকের বাম পাশে, হৃদয়ের একেবারে ঠিক ওপর। সেখানে মাথা চেপে ধরে রাখে ওহুর, যেন তার হৃদস্পন্দন ওহুর বুকের ভেতর ঢুকে পড়ে। স্পর্শে হৃৎপিণ্ড যেন আরও জোরে ছুটে চলে। ওহুর চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সে হালকা ফুপিয়ে ওঠে। আব্রু ধীরে ধীরে বলে ওঠে, আমার জীবনে শুধু একজনেরই অধিকার খাটে, এই যে আমার বুকের তীব্র হৃদস্পন্দন তুই শুনতে পাচ্ছিস, শুধুমাত্র তার স্পর্শে এতটা তীব্র হয়ে ওঠে। এক মুহূর্ত চুপ থেকে আব্রু আবার বলে, বিশ্বাস কর, আমি যদি লন্ডনে না যেতাম এই দীর্ঘ 9টা বছর, তাহলে
তাকে এতদিনে 2 বাচ্চার মা বানিয়ে ফেলতাম আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি ওর জন্যে। আমার জীবন আজ এলোমেলো, অগোছালো, বিশৃঙ্খল অধ্যায় পরিণত হয়েছে। বেসামাল হয়ে গেছি তীব্রভাবে, কিন্তু তার সঙ্গেই চাই এক টুকরো শান্তি, একটু আলো, একটু বাঁচার অধিকার। আমি খুব করেই চাই। অহু এবার আব্রুর বুক থেকে মাথা তোলে, কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কে সে? আব্রু চুপ, কোনো উত্তর দেয় না। অহু আবার বলে ওঠে, বলুন না, কে সেই নারী? কার এতখানি অধিকার আপনার জীবনে? আব্রু এবার অহুর মুখের দুটো চোয়ালে আলতো করে স্পর্শ করে বলে ছড়ে, খুব শিগগিরই তোকে সব বলবো, পৃথিবীকে জানাবো কে আমার হৃদয়ের প্রকৃত মালকিন। অহু আর স্থির থাকতে পারে না, আবেগে ছটফট করতে থাকে, বলে, তর সইছে না আব্রু ভাই, এই মনটা কেমন অস্থির হয়ে আছে, ছটফট করছে ভীষণ, বলুন না। আব্রু এবার শান্ত ভঙ্গিতে হাঁক ছুড়ে, রুমে যাও হো, তোর সব প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি বলছি তো। অহু কিছু বলতে গিয়েও শেষ করতে পারে না। আব্রু হঠাৎ একটু রুক্ষ স্বরে বলে ওঠে, বলছি না এত রাত জাগিস না, শরীর খারাপ হয়ে যাবে, ঘুমা গিয়ে। অহু মাথা নিচু করে ফেলে, যেন সমস্ত অস্তিত্ব কেঁপে উঠেছে এক অজানা আশঙ্কায়। পা টেনে ধীরে ধীরে চলে যায় সামনের দিকে। কিছু দূর গিয়ে হঠাৎ থেমে দাঁড়ায়, পেছন ফিরে বলে ওঠে, আমাকে একটু নিচে নিয়ে আসবেন? আব্রু চমকে ওঠে, মনে মনে ভাবে, এতটুকুতে এতটা ভেঙে পড়লে চন্দ্রা? আর আমার ভেতরে যে 9 বছরের অগ্নি জ্বলছে, তার খোঁজ নিলি না একবারও? তবু আব্রু শান্ত কণ্ঠে আওড়ায়, তুই যা, আমি আছি, চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। অহু মাথা নাড়ায়, তারপর নিজের গায়ে থাকা শালটা খুলে আব্রুর দিকে এগিয়ে দিয়ে বুলি ফোটায়, চাদরটা রাখুন আমার কাছে, বেশ শীত পড়েছে। আব্রু কিছু না বলে চাদরটা হাতে নেয়। অহু ধীরে ধীরে চলে যায় ছাদ থেকে। অহু চলে যেতেই আব্রু চাদরটা জড়িয়ে নেয় নিজের শরীরে, তারপর কার্নিশ ঘেঁষে ছাদের মেঝেতে বসে পড়ে। শীতের আকাশের দিকে তাকিয়ে আব্রুর ঠোঁট থেকে বেরিয়ে আসে এক গভীর প্রার্থনা, আমার সব সুখ তার করে দিয়ে, তার সব কষ্ট আমার করে দিও। আমি পারি সইতে শত কষ্টের ভার, তবে তার এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করার লৌহ হৃদয় আমার নাই। শীত নেমেছে চুপিসারে, চারপাশ কুয়াশায় মোড়ানো, বাতাসে হিমেল শিহরণ, ঘুম জড়ানো প্রকৃতির বর্ষার পরশে জেগে উঠেছে হঠাৎ। আকাশে ঘন মেঘের আনাগোনা, হুটহাট বৃষ্টির ছোঁয়ায় জমে থাকা নিস্তব্ধ ভেঙে পড়েছে। বিদ্যুতের ঝলক, বজ্রের গর্জন, সব মিলে এক অদ্ভুত ঋতু বৈচিত্র্য। খানমহলের পুকুর ধারে সেই পুরনো কদম গাছ, যে বহু যুগের সাক্ষী, আজও দাঁড়িয়ে আছে অবিচল। শীতকালেও তার ডালে ফুটে উঠেছে কদম ফুল, ভিজে আছে শিশির আর বৃষ্টির ফোঁটায়। ভোরে বৃষ্টি হয়ে গেছে, নিশ্চয়ই মাটি ভেজা গন্ধে মিশে আছে সেই প্রমাণ। বহুদিন পেরিয়ে গেছে, এরই মাঝে আশফাক খানের মৃত্যুর 40 দিন পেরিয়েছে। খানমহলে আয়োজন হয়েছিল বিশাল খতমের দোয়া মাহফিল, এতিম শিশুদের এক বেলা পেট পুড়ে খাবার। শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে তাদের খাওয়ানো হয়েছিল। আলিনা খানের নামে যে সব স্ট্রাজ আছে, তার মাধ্যমে তিনি এতিম অনাথদের জন্য নিরন্তর কাজ করে চলেছেন। সহানুভূতির সেই আলোক বতিরকা তিনি, যিনি বৃদ্ধাশ্রমেও সাহায্যের হাত বাড়ান। দিন কয়েক পরে শীতের ভোরে আলিনা খান গায়ে জামদানি শাড়ির উপর উষ্ণ চাদর জড়ানো, হাতে ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে এগিয়ে এলেন মহলের পেছনের খোলা মাঠের দিকে। দূরে আজমল খান রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভায় ব্যস্ত ছিলেন এতক্ষণ। চুপচাপ গিয়ে চায়ের পেয়ালা এগিয়ে দিলেন, আর নিজে বেতের চেয়ারে বসে গভীর মনোযোগে তাকালেন নিজ অধিপতির দিকে। কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন, আব্রুর আব্বু, আপনি কি কোনো দুশ্চিন্তায় আছেন? আজমল খান এক চুমুক দিয়ে চা খেলেন, গভীর গলায় আওড়ালেন, হঠাৎ কেন এমন হচ্ছে তোমার? ইদানিং আপনাকে খুব উদাসীন লাগে, ঠিক মতো মহলে ফিরেন না, খাবারে অনিয়ম করছেন, একা একা থাকছেন, আগের চেয়ে অনেক শুকিয়ে গেছেন। কোনো চিন্তা পেয়ে বসেছে নাকি? আজমল খান এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, মুখে এক চিলতে হাসি এনে বললেন, না, তেমন কিছু না, নতুন রাজনীতির ময়দানে নেমেছি, কিছু দায়িত্ব বেড়েছে। তুমি এসব নিয়ে ভাবনা রেখো না, বরং আব্রুর দিকে খেয়াল রাখো, সে তো আমাদের একমাত্র সন্তান, যত্ন নিও। এই কথায় কিছুটা থমকে গেলেন আলিনা খান।
এমন কথা আগে কখনো বলেনি আজমল খান। হঠাৎ আজ আবরোর খেয়াল রাখার কথা বলছেন। কোথায় যেন এক অজানা ভয় ধীরে ধীরে গুটিয়ে উঠল মনের কোণে। তবে কিছু না বলেই চায়ের পেয়ালা নিয়ে ফিরে গেলেন মহলের অন্দরে। পেছনে তাকিয়ে আজমল খান চেয়ে রইলেন স্ত্রীর চলে যাওয়ার পথের দিকে। মনে মনে বললেন, কখনো মিথ্যা বলিনি তোমায়, তবে আজ বললাম কারণ তুমি এ সত্যি মেনে নিতে পারবে না। ক্ষমা করে দিও। আমাদের রক্তে রক্তের দাগ লেগেছে, সে দাগ আর ওঠার নয়। আজ আমি বেইমানি করছি আমার নিজের আদেশের সঙ্গে, নিজ রক্তকে, তোমাকে, এই পুরো খান পরিবারকে বাঁচাতে। নিজেকে বারবার দোষী মনে হয় আজমল খানের। যদি তিনি তন্ময়ের সঙ্গে ওহুর বিয়ে না ঠিক করতেন, তাহলে হয়তো আজ তার ভাই খুন হতেন না, হয়তো তার ছেলের হাতে আজ রক্তের দাগ লাগতো না, হয়তো তার নীতিবোধের সঙ্গে আজ এই লড়াই করতেই হতো না তাকে। তবু এখনও তিনি জানেন না তার ছেলের হাতে ঠিক কত রক্ত ঝরেছে, কত মা তার সন্তান হারিয়েছে, কত ভাই তার বোন হারিয়েছে। সেই অজানা রক্তস্রোত আজও তার সন্তানের হাত বেয়ে বয়ে চলেছে। মহলের রান্নাঘর থেকে ভেসে আসা খাবারের সুগন্ধ মিলিয়ে গেছে সকালের নাস্তায়। সবাই তখন চা সিঙ্গারায় উদর পূর্তি করে যার যার কাজে ব্যস্ত। এমন সময় গলায় টাইটা ঠিক করতে করতে আব্র বেরিয়ে এলো মহলের মূল ফটকের দিকে। গন্তব্য অফিস। আজকের দিনটা তার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ। নানান জরুরি কাজ অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে ডাক পড়ল, আব্র, ওহুকে একটু ভার্সিটিতে নামিয়ে দে, ওর ড্রাইভার আজ আসেনি। আলিনা খানের স্বর হালকা বকুল ফুলের মতো নরম, অথচ আদেশে দৃঢ়তা স্পষ্ট। তার কথার সঙ্গে যেন সুর মেলালো চুপিসারে এসে পাশে দাঁড়ালো ওহু। খরগোশের বাচ্চার মতো ছটফটে, কাঁধে একখানা পাতলা চাদর জড়ানো, চোখে যেন আধো ঘুমের রেশ। আব্র কিছু বলল না, শুধু মাথা নাড়ল। অনুমতির সঙ্গে ওহু চট করে গাড়িতে উঠে বসল। আব্র নিরুত্তাপ ভঙ্গিতে গাড়িতে উঠে বসল। ইঞ্জিনের গর্জন ছাপিয়ে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। ওহু জানালার কাঁচ নামিয়ে দিল। শহরের বাতাস এতটা ঠান্ডা নয়, কিন্তু জানালার ফাঁক গলে ঢুকা হিম হাওয়া ওহুর গাল বেয়ে গড়িয়ে পড়ল কাঁপন হয়ে। আব্র এক মনে বাহিরের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর ওহুর কাপা ভাব তার নজরে এলো। চোখে বিরক্তির রেখা ফুটে উঠল, হাঁক ছুড়ল, কাজটা উঠিয়ে দে। ওহু কোনো প্রতিক্রিয়া দেখালো না, বসে রইল নির্বিকার। কাজও ওঠালো না। আব্র বিরক্ত হলো, নিজেই হাত বাড়িয়ে কাজ তুলে দিল। ওহু ঠোঁট উল্টালো, অভিমান জমলো চোখে মুখে। আব্র সেটা লক্ষ্য করেও পাত্তা দিল না, ল্যাপটপে মনোযোগ দিল। ওহু আচমকা বসার ভঙ্গি পাল্টালো, জানালার দিকে ঝুঁকে মুখ বাড়িয়ে ডেকে উঠল শিশু সুলভ উচ্ছ্বাসে, আব্র ভাই, ওই দেখুন ফুল, নিয়ে নেন না। আব্র একবারও তাকালো না, ঠান্ডা গলায় জবাব দিল, এখানে গাড়ি থামানো যাবে না, সিগন্যাল পড়েছে, পরে কিনে দেব। ওহুর মুখে অভিমানের ছায়া ঘন হলো। নিজেকে আরো গুটিয়ে নিল নিঃশব্দে। এবার আর কোনো কথা নয়, শুধু হালকা নিঃশ্বাস টানলো। আব্র তাকালো না, তাকালে হয়তো দেখতে পেত চন্দ্রবালার সেই মুখে চাঁদের হাসি। তখন হয়তো সে আজীবন ফুল কিনে দিতে চাইতো, শুধু ওই হাসির বিনিময়ে। তাই হয়তো আব্রও তাকায়নি। তাকালে হয়তো সে হাসির রেশ পুড়ে করে ভৎস করে দিত তার বক্ষ পিঞ্জর। গাড়ি এসে থামলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে। গাড়ি থামতেই ওহু এক মুহূর্তে দেরি না করে নেমে গেল। পিছনে ফিরে একবারও চাইল না, বিদায় জানানোর প্রয়োজন বোধও করল না। আব্র সবই দেখল, হাসল মৃদু এক রহস্যময় হাসি। ওই ঘটনার পর ওহুর নাম বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে উঠেছিল এবং আজ ওহু সেই পরীক্ষাতেই অংশগ্রহণ করতে এসেছে। ওহুর মামার বাড়ি থেকে এখন প্রায় অতিথিরা আসেন যান। সেই সব ব্যস্ততার ফাঁকে ওহুর আম্মি যান দিন দিন যেন আরও শীর্ণ হয়ে পড়েছেন। শরীরটা ভালো থাকে না তার, সময় মতো খাওয়া দাওয়া করেন না। খান পরিবারের 3 পুত্রবধূর মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা রূপবতী, আকর্ষণীয় সুন্দরী। আশফাক খান চট্টগ্রামে একটা কাজের খাতিরে সেখানে গিয়েছিলেন। সেখানেই ওহুর আম্মিজানকে দেখে তিনি পছন্দ করে বসেন এবং পরবর্তীতে খান পরিবারের বধূ বেশে সাজিয়ে আনবেন। অথচ আজ তার মুখের রেখায় শুধু কষ্ট আর নির্লিপ্তর ছাপ। জীবনের সব রং যেন মুছে গিয়ে সেখানে স্থান করে নিয়েছে এক গভীর নিস্তব্ধতা। স্বামীর বিয়োগের বেদনা সহজে মোচন হয় না,
যার চলে যায় সে বোঝে সেই অভাবের তীব্রতা। তার সমস্ত মনোযোগ এখন অহুর দিকে। স্বামীর স্মৃতিকে বুকে ধারণ করে মেয়েটিকে ভালোবাসা আর যত্নে মানুষ করতে চান তিনি। আজ অহুর মামা ও মারিয়া এসেছিলেন, অনেকক্ষণ ছিলেন, নানা কথাবার্তা হলো। তাদের বিদায় জানিয়ে তিনি ধীরে ধীরে মহলের এক কোণে অহুর ঘরের দিকে ছুটে এলেন, ছোট ঘরটাকে একটু গুছিয়ে দিতে, আদর করে গোছাতে। তারপর হাত বাড়িয়ে দেখলেন ওষুধগুলো শেষ হয়ে গেছে কিনা, মেয়েটার শরীর মন সব ঠিকঠাক আছে কিনা সেই খেয়াল রাখতে। অহুকে তো তার মতো ভেঙে পড়তে দিলে চলবে না। দিনের আলো এখনো আলতো করে ছুঁয়ে উঠতে পারেনি লন্ডনের আকাশ। ভোরের অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর তার বুক জুড়ে নেমে আসছে হালকা তুষারপাত। রাস্তার প্রতিটা মোড়ে জমেছে শুভ্রতা। এমন ভোরেও কেউ কেউ ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে, কেউ দৌড়াচ্ছে নিঃশব্দ পায়ে, কেউ বা মগ্ন সকালের হাঁটাচলায়। কারো সঙ্গে শীতের কাপড় ছাপিয়ে বেরিয়ে পড়েছে প্রিয় পোষা কুকুরটাও। কনকনে ঠান্ডায় শরীর জড়ানো উষ্ণ পোশাকে তবু কারো মুখে ক্লান্তি নেই। এ এক অভ্যস্ত নগরের চিরচেনা ভোর। আর ঠিক এমন একটি শীতল সকালের প্রহরে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে বসে আছেন আশাফ তালুকদার। ছেলেটা যেন দিন দিন শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। এমন সময়ে বলিষ্ঠ দেহ, দীপ্তিময় মুখ আজ যেন ঝরে পড়েছে। এক সময়ের বলিষ্ঠ দেহ, দীপ্তিময় মুখ আজ যেন ঝরে পড়েছে রাতের আকাশে খসে যাওয়া তারার মতো। দিনের পর দিন না খাওয়া না ঘুম, সব মিলিয়ে যেন সে এক ভবঘুরে ছায়া মানব। আজও সে সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। ফোনের স্ক্রিনে ভাসছে একটাই ছবি, হলুদের ডোবা এক গধূরি বিকেলে প্রিয়বতীর পাশে বসে তোলা একমাত্র স্মৃতি। আর তার হাতে আঁকড়ে ধরা সেই চিঠিখানা, প্রিয়বতীর হাতে লেখা একমাত্র চিহ্ন, একমাত্র শরণাক্ষ। 20 বছর ধরে যে মেয়েটাকে ভালোবেসে এসেছে নীরবে নিঃশব্দে তার পাশে বসতে পেরেছিল একটিবার মাত্র। আর হয়তো সেই বসায় ছিল জীবনের শেষ বসা। কি আশ্চর্য রকমের ভালোবাসা! মানুষ কতভাবে ভালোবাসে, কত গভীরে, কত দীর্ঘ সময় ধরে, একটুখানি অনুভবের জন্য। কি গভীর ধৈর্য, কি নিঃশব্দ যাপন। ভালোবাসা এক চিরন্তন প্রতীক্ষা, যার কোনো প্রতিদান হয় না, শুধু থেকে যায় হৃদয়ের গোপনতম প্রকোষ্ঠে। হঠাৎই চিঠিটার দিকে তাকিয়ে আশাফের ঠোঁটে একটুখানি গুনগুন ধ্বনি জেগে ওঠে। নিঃশব্দে এক ধরনের আত্মকথনের মতো সে বলে ওঠে, তুমি হয়তো ঠিকই বলেছিলে প্রিয়বতী, আমি তোমাকে 20 বছর ধরে ভালোবাসি, অথচ তুমি তো কোনো দিন সেই ভালোবাসাকে 20 সেকেন্ডের জন্য অনুভব করেনি। তাহলে কি করে বুঝবে তুমি আমার হৃদয়ের গহীনে জমে থাকা সেই অনুরাগের গভীরতা? আসলে তুমি কোনো অপরাধ করনি আমার সাথে, সময়টা আমাকে নির্মমভাবে ঠকিয়েছে। আমার আজ বড় আফসোস হয় জানো, বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস উঠে আসে। আমি কেন তোমায় এই কথা আগে বললাম না? ইস, যদি জানাতে পারতাম, যদি সাহস করে বলতাম তোমায়, হয়তো আজ তুমি আমারই হতে। তবু আজ বলছি, যদি কোনো একদিন 2 সন্তানের জননী হয়ে তুমি ফিরে আসো আমার কাছে, আমি তোমায় সেদিনও নিজের করে নিতে প্রস্তুত। আমি আজীবন তোমার অপেক্ষায় থাকবো দেবদাস হয়ে। লোকে যাই বলুক, সমাজ যাই ভাবুক, তুমি আমার কাছে থাকবে রাজরানীর মতো। তোমার সন্তানদের বড় করব আমি নিজের পরিচয়ে ভালোবাসা দিয়ে। তুমি আমার মন ভেঙেছো, কিন্তু বিশ্বাস ভাঙনি প্রিয়বতী। কারণ তুমি তো কোনোদিন আমায় প্রতিশ্রুতি করনি যে একসাথে থাকবো। তুমি বলেছিলে যদি একদিন সারা পৃথিবী তোমার দোষ দেয়, তুমি শুধু আমার দোষ দেবে। কারণ আমি কোনোদিন তোমায় ভালোবাসি কথাটি বলিনি আগে। আমি সেই দোষ স্বীকার করি, আমি সেই অপরাধের আসামি। এই কথা ভাবলে বুকটা চিড়ে যায়, কলিজা ফেটে আসে, তবুও কাঁদতে পারে না, চোখে জল আসে না, তবু ভিতরটা ঝাপসা হয়ে থাকে সারাক্ষণ। তুমি ফিরে এসো প্রিয়বতী, কোনো একদিন। আমি অপেক্ষা করে থাকবো চিরকাল দেবদাস হয়ে তোমার ফেরার অপেক্ষায়। এই কথাগুলোই বলেই আশফাক নিঃশব্দে চোখ মুখ জ্বলে নেয়। অশ্রু গড়িয়ে পড়ার আগে হাতের আঙুলে মুছে ফেলে সেই লুকানো বেদনার জল। ব্যালকনি ঠান্ডা হাওয়ায় যেন আর সহ্য হচ্ছে না তার, ধীরে ধীরে উঠে আসে রুমের ভেতরে।
জানালার পর্দা টেনে দেয়। বাহিরে আলো যেন না আসে আর অন্তরের অন্ধকারে। চারপাশটা নিস্তব্ধ। বিছানার পাশে এসে এক টানে শরীরটা ফেলে দেয় নরম চাদরের উপর।